হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে প্রত্যেককে স্বাগতম। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। ফিজিক্স সেকেন্ড পেপার ইসেক স্যারের বইয়ে চ্যাপ্টার নাম্বার 3 চলতড়িৎ। অর্থাৎ আমরা স্থিরতড়িতের আগে চলতড়িৎ ইসেক স্যারের বইটা মেইনলি সুন্দরভাবে ধরে ধরে পড়বো। কোনটা এমসিকিউর জন্য আসতে পারে, কোনটা সিকিউতে ক এবং ক্ষয়ের জন্য আসতে পারে, সুন্দরভাবে আমরা ভাইয়ের সঙ্গে পড়ে নেব। ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নিলে তোমার এমসিকিউ এবং সিকিউতে ক এবং ক্ষয়ের জন্য কোশ্চেনগুলো তোমার কি টাইপটা তুমি বুঝতে পারবা এবং অ্যান্সার দিতে তোমার সহজ মনে হবে। তো আমরা কথা না বলে আমরা কি টপিকে চলে আসি। আমরা সুন্দরভাবে আমরা কি বইটা আন্ডারলাইন করে নেব, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে আন্ডারলাইন করে নেব। যতটুকু ইম্পর্টেন্ট সুন্দরভাবে আমি বলে দিচ্ছি, তোমরা আন্ডারলাইন করে নিবা এমসিকিউর জন্য, বিশেষ করে এমসিকিউর জন্য বইটা তোমার ভালোভাবে পড়তে হবে। আমি আবারও এই চ্যাপ্টারে সুন্দরভাবে গাণিতিক পার্টগুলো সুন্দরভাবে আমি ধরে ধরে পড়বো। আগে আমরা সুন্দরভাবে কি বইটা এরিয়া মার্কিং করে নেই এবং জানি যে কোন পার্টটা থেকে এমসিকিউ আসতে পারে, কোনটা থেকে এমসিকিউতে শর্ট কোশ্চেন আসতে পারে, সেটা এডমিশনের ক্ষেত্রে হোক বা তোমার একাডেমি লাইফে হোক। এবং এতটুকু সম্পর্কে আমরা আলোচনা করব যে সিকিউর জন্য ক এবং ক্ষয়ে মানে কোন সাইডটা থেকে এমসিকিউ বেশি করে আসে বা সিকিউ বা শর্ট কোশ্চেন বেশি করে আসে। তো আমরা অধ্যায় আমরা এখন কি প্রবেশ করব। আমরা এতটুকু সম্পর্কে আলোচনা করছিলাম যে আমরা প্রথম অধ্যায়ে তাপগতি সম্পর্কে আলোচনা করছি, দ্বিতীয় অধ্যায় হচ্ছে স্থির তড়িৎ, আর তৃতীয় অধ্যায়ে দেওয়া আছে কি চলতড়িৎ। তো চলতড়িৎ আমরা সুন্দরভাবে কি বইটা এই সেকশনের বইটা সুন্দরভাবে কি আমরা দাগাই নিব, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে দাগাই নিবা। ঠিক আছে, তো আমরা চলতড়িতে চলে আসি। তো এখানে সূচনা আমরা সুন্দরভাবে রিডিং দিব যে এখানে বলছে আমরা তড়িৎ আধান গতিশীল হওয়ার দারুণ উদ্বোধক ঘটনাবলী সম্পর্কে আলোচনা করব। বস্তুত চলমান তড়িৎ ধানই তড়িৎ প্রবাহ সৃষ্টি করে থাকে। এ সকল ঘটনা অধ্যয়ন ও প্রয়োগ আমাদের জীবনযাত্রার প্রভৃতি পরিবর্তন এনেছে। বিভিন্ন সামগ্রিক উৎপাদনের ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহ অপরন্ত আমাদের চারপাশের দৈনন্দিন কাজে আমরা যা দেখি, যেমন বৈদ্যুতিক পাখা, লাইট, রেফ্রিজারেটর সবই হচ্ছে বিদ্যুৎ দ্বারা পরিচালিত হয়। এক্স্যাক্টলি যে আমাদের বৈদ্যুতিক পাখা অর্থাৎ আমাদের ফ্যান, লাইট এবং ফ্রিজগুলো বিদ্যুৎ দ্বারাই পরিচালিত হয়। বিদ্যুৎ ছাড়া এগুলো চলবে না, অকেজো অবস্থায় থাকবে। সংক্ষেপে বলা যায় আমরা বাস করছি বিদ্যুৎ যুগে। যাকে বলা হয় এয়ার্স অফ ইলেকট্রিসিটি বলা হয়। এই অধ্যায়ে বিদ্যুৎ প্রবাহ সংক্রান্ত নানাবিধ নীতি, পরিমাণ এবং বিদ্যুৎ প্রবাহের ফলে সৃষ্ট ক্রিয়া সম্পর্কে জানতে সক্ষম হব। তো এটা থেকে কোনো এমসিকিউ আসবে না, আমি তোমাদের পড়াই দিলাম যেন তোমরা নেক্সট টাইমে এই টপিকটা যেন তোমরা না পড়ো। আমরা এখন মেইন টপিকে আমরা প্রবেশ করব। তো মেইন টপিক হচ্ছে কি তড়িৎ প্রবাহ। ঠিক আছে, তো তড়িৎ প্রবাহ হলো আধানের প্রবাহ। তাহলে এমসিকিউতে তোমার আসতে পারে যে তড়িৎ প্রবাহ কি। তড়িৎ প্রবাহ হলো এক ধরনের আধানের প্রবাহ। তোমার কি মুখস্থ করতে হবে, এটা সিকিউর জন্য তোমার মুখস্থ করতে হবে শর্ট কোশ্চেনের জন্য। অথবা এমসিকিউতে আসতে পারে যে তড়িৎ প্রবাহ নিচের কোনটি সঠিক। তড়িৎ আধান প্রবাহের ক্ষেত্রে সঠিক হবে। তারপর আমরা পড়ে নিই ভাইয়ের সঙ্গে। তারপর এখানে বললো যে তড়িৎ প্রবাহকে পানি প্রবাহ অথবা তাপ প্রবাহের সাথে তুলনা করা যেতে পারে, যেখানে যথাক্রমে উঁচু লেভেল থেকে নিম্ন লেভেলে পানি অথবা বেশি তাপমাত্রা উৎস থেকে নিম্ন তাপমাত্রা আধারে তাপের প্রবাহ ঘটে। নল দ্বারা দুটি পাত্র যুক্ত করলে পানি উচ্চ লেভেল থেকে নিম্ন লেভেলের দিকে প্রবাহিত হয়। অনুরূপভাবে তাপীয় পরিবাহী দ্বারা সংযুক্ত দুটি বস্তুর মধ্যে তাপ উৎস হতে নিম্ন তাপমাত্রা গামলা দিকে প্রবাহিত হয়। তাহলে এখান থেকে এতটুকুই তোমাকে বলছে যে ইলেকট্রন এক স্থান থেকে অন্য স্থানে গমনের পর ইলেকট্রন প্রথমে কি উচ্চ বিদ্যুৎ প্রবাহ থেকে নিম্ন বিদ্যুৎ প্রবাহের দিকে ধাবিত হয়। এখান থেকে এতটুকু পড়লে তোমার কিছু মনের দরকার নেই, মানে কিছু আর পড়তে হবে না। এখান থেকে জাস্ট এই লাইনটা পড়ে নিবা যে তড়িৎ প্রবাহ হলো আধানের প্রবাহ। তারপর বাকিটা হচ্ছে কি গোফার রিডিং দিতে তোমার কি হয়ে যাবে। তারপর আমরা কি নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে তোমার কতগুলো এখানে চিত্র দেওয়া আছে, তো চিত্রগুলো তুমি নাইস টু নো অথবা কি জাস্ট দেখে যাবা। তারপর এখানে বললো যে তোমার কি এখানে আমরা পড়বো যে অনুরূপভাবে তড়িৎ তারিত বস্তু এবং বিকে একটি পরিবাহী তার সি দ্বারা যুক্ত করা হলো। অর্থাৎ এখানে কতগুলো তোমার আছে কি মানে একটু বলছে বুঝাই দিছি তোমার। অর্থাৎ ইলেকট্রন উচ্চ ঘনত্ব স্থান থেকে নিম্ন ঘনত্ব স্থান থেকে বিদ্যুৎ প্রবাহিত করে। এখানে এতটুকু বলছে, এখান থেকে এতটুকু মুস্ত করলে হয়ে যাবে। তারপর আমরা কি জাস্ট এটা এতটুকু আমরা রিডিং দিব। এখন আমরা কি মূল পয়েন্টে চলে আসি বা সংজ্ঞায় চলে আসি। সংজ্ঞা এতটুকু বলছে যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ আধানের প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে। তাহলে সিকিউতে তোমার ক নম্বর কোশ্চেন আসতে পারে যে তড়িৎ প্রবাহ কাকে বলে। তাহলে এতটুকু তোমার মুখস্থ করতে হবে যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে কি বলছে এখানে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে
তড়িৎ আধানের প্রবাহকে বলা হয় তড়িৎ প্রবাহ। তোমাকে এতটুকু কি মুখস্থ করতে হবে, মুখস্থ করে নেবে ভাইয়া পুরা। তো পরিবাহী পথ কাকে বলে, অর্থাৎ যেসব পথের মধ্যে দিয়ে ইলেকট্রন এক স্থান থেকে অন্য স্থানে সহজে চলাচল করতে পারে তাকে বলা হয় পরিবাহী পথ। আর অপরদিকে তড়িৎ প্রবাহ কাকে বলে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ আধানের প্রবাহকে বলা হয় তড়িৎ প্রবাহ। সিকির জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য তোমার কি সংজ্ঞাটা উঠাই দিবে, বলবে নিচের কোনটি সংজ্ঞা হতে পারে। তারপর এখানে বলছে যে তোমার গাণিতিক বিশ্লেষণে চলে আসি, অর্থাৎ কি যদি ডেল্টা কিউ আধান যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে ডেল্টা টি সেকেন্ড সময় ধরে প্রবাহিত হয় তাহলে গড় প্রবাহ অর্থাৎ তড়িৎ প্রবাহ আই এভি পাওয়া যাবে। তোমার কি এই সূত্রটা মুখস্থ করতে হবে, আই এভি ইকুয়াল তোমার কি ডেল্টা কিউ বাই ডেল্টা টি, অর্থাৎ হচ্ছে কি তড়িৎ প্রবাহ সমান লেখা যায় তোমার কি তড়িৎ চার্জ বা আধান ভাগ ওই তড়িৎ বা আধান প্রবাহিত হওয়ার জন্য প্রয়োজনীয় সময়কে বোঝা হয়। তাহলে তোমার এটা কি সিকিউর জন্য এমসিকিউর জন্য মুখস্থ করে নিবা, এটা সূত্র তোমার মুখস্থ করতে হবে। আর যখন আমরা ম্যাথ করব তখন এই ম্যাথের ক্ষেত্রে এই সূত্রটা লাগতে পারে, তো মুখস্থ করে নিবা এবং দাগায় নিবা ভাইয়ের সঙ্গে, ঠিক আছে। তারপর এখানে বলছে যে তোমার পরিবাহী যে কোনো প্রস্তুতির মধ্য দিয়ে 0 থেকে t সময়ের ব্যবধানে অতিক্রান্ত মোট তড়িৎ আধান অবকলনের মাধ্যমে পাওয়া যায়। তো অবকলনের মাধ্যমে পাওয়া যায় এই সূত্রটা তোমার কি এডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে তোমার একাডেমিক ক্ষেত্রে তোমার আসতে পারে, তো একাডেমিক ক্ষেত্রে এত জটিল টাইপ ম্যাথ সাধারণভাবে দেয় না, ঠিক আছে। তো যেহেতু এখান থেকে মানে তোমার আসে না, লেস দেন ইম্পর্টেন্ট, তো সুন্দরভাবে তোমার কি এই তোমার অবকলনের ক্ষেত্রে তোমার কোন সূত্র হতে পারে এতটুকু তো মুখস্থ করতে হবে। তারপর আমরা চলে আসি কি তড়িৎ প্রবাহের এককে চলে আসলাম, তাহলে তড়িৎ প্রবাহ সংজ্ঞা জানলাম, সূত্র জানলাম, এবং অবকলনের ক্ষেত্রে কোন সূত্রটা আসতে পারে সুন্দরভাবে কি ভাইয়া দাগাই দিল। এখন আমরা চলে আসবো কি তড়িৎ প্রবাহের এককে চলে আসলাম, তো তড়িৎ প্রবাহ একক হলো এম্পিয়ার। এম্পিয়ারকে সব মানে কি এ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে তোমার কোশ্চেন এমসিকিউতে আসতে পারে যে তড়িৎ প্রবাহের একক কি, তড়িৎ প্রবাহের একক হচ্ছে কি এম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক কি হবে, তড়িৎ প্রবাহের একক হচ্ছে কি এম্পিয়ার হবে। তো এম্পিয়ার একক হচ্ছে কি তড়িৎ প্রবাহ। তারপর এখানে বলছে তড়িৎ প্রবাহের একক অর্থাৎ আধানের একক এবং সময়ের একক, অর্থাৎ আধানকে তোমার হচ্ছে কি কিউ দ্বারা প্রকাশ করা হয় এবং সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। যেটা আমরা সুন্দরভাবে কি আগেই পড়ে আসলাম, যে এই যে এইখানে পড়ে আসছি। তো তোমার বাংলাটা দিবি এমসিকিউতে, তোমার বাংলাটা দিয়ে দিবে যে তড়িৎ প্রবাহের একক নিচের কোন সূত্রের ক্ষেত্রে প্রযোজ্য হবে বা নিচের কোনটি হবে, অর্থাৎ আধানের এককে কিউ দ্বারা প্রকাশ করা হয় এবং সময় এককে টি দ্বারা প্রকাশ করা হয়। তারপর এখানে তোমার আসতে পারে যে 1 এম্পিয়ার সমান নিচের কোনটি হতে পারে, যে 1 এম্পিয়ার সমান 1 কুলম্ব বাই 1 সেকেন্ড। তো এটা তোমার কি মুখস্থ করতে হবে, সিকিউর জন্য শর্ট কোশ্চেনে আসতে পারে। আর এমসিকিউর জন্য তোমার কি নর্মালভাবে তোমার এমসিকিউতে দিয়ে দিবে 4টা অপশন দিয়ে দিবে, তার মধ্যে এটা হচ্ছে কি অন্যতম থাকবে। তো সুন্দরভাবে এটা পড়লে তুমি এমসিকিউটা সলভ করতে পারবা। তারপর এখানে বলছে সুতরাং পরিবাহীর মধ্য দিয়ে 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে বলতে বোঝায় যে এর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 1 কুলম্ব তড়িৎ প্রবাহ হচ্ছে। তো এটা সুন্দরভাবে তোমার কি রিডিং দিলে তোমার কি হয়ে যাবে, এত ইম্পর্টেন্ট না। তাহলে আমরা এখান থেকে এতটুকুই সম্পর্কে জানলাম যে তড়িৎ প্রবাহ কাকে বলে, তড়িৎ প্রবাহের একক কি, তড়িৎ প্রবাহ তোমার অবকলনের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য নয়। তারপর তড়িৎ প্রবাহের এককের আমরা কি সুন্দরভাবে জানলাম, বাংলা কিভাবে আসতে পারে সূত্র আকারে, বা ইংলিশ টার্মটা কিভাবে আসতে পারে, এবং এতটুকু সম্পর্কে জানলাম যে 1 এম্পিয়ার সমান 1 কুলম্ব বাই 1 সেকেন্ড, এবং সেখানে প্রতি সেকেন্ডে তোমার 1 কুলম্ব তড়িৎ প্রবাহ আধান চার্জ এক স্থান থেকে অন্য স্থানে যায়, সেটা উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থান থেকে প্রবাহিত হতে পারে। তো এতটুকু এখান থেকে জানলে দ্যাট উড বি মোর দেন নাম। তারপর আমরা চলে আসলাম কি রোধে চলে আসলাম, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের হারকে বলা হয় রোধ, যাকে ইংলিশ টার্মে বলা হয় রেজিস্ট্যান্স। একটি পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ ঘটে তখন পরিবাহীর একটি বিশিষ্টর জন্য একটি বাধাগ্রস্ত হয়, তাকে পরিবাহী রোধ বলা হয়। সুতরাং রোধকে নিম্নোক্তভাবে সংজ্ঞায়িত করা হয়। তো সংজ্ঞার ক্ষেত্রে তোমার সুন্দরভাবে কি এটা তোমার কি মেইন পরীক্ষা দিতে হবে। রোধের সংজ্ঞাটা কিন্তু ম্যাক্সিমাম তোমার কি অনেক বোর্ড কোশ্চেন আসছিল, তো সুন্দরভাবে আপকামিং এক্সামেও আসতে পারে, তো সুন্দরভাবে কি এটা দাগাই নিবা, সিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ যে ধর্মের জন্য কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধা পায় তাকে ওই পরিবাহীর রোধ বলা হয়, অর্থাৎ বাধা পায় তাকে ওই পরিবাহীর কি বলে থাকে, রোধ বলে থাকে। তাহলে তোমাক এমসিকিউতে তোমাকে দিয়ে দিবে যে ধর্মের জন্য কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দান ক্রিয়া সম্পূর্ণ করে তাকে কি বলা হয়, রোধ বলা হয়। আর সিকিউতে তোমার নর্মালিভাবে তোমার শর্ট কোশ্চেনে দিয়ে দিবে যে রোধ কাকে বলে। তাহলে এই সংখ্যাটা তোমাকে দিতে হবে যে ধর্মের জন্য কোনো পরিবাহী এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করে তাকে বলা হয় রোধ। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর রোদের সাথে তাপমাত্রার সম্পর্ক রয়েছে। আমরা জানি রোদের সাথে তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ রোদের মান বাড়লে তাপমাত্রা বাড়বে অথবা তাপমাত্রা বাড়লে রোদের মান বৃদ্ধি পাবে, ঠিক আছে না। অর্থাৎ এখানে এতটুকুই বলছে। আবার তাপমাত্রা কমলে রোদের মান কমবে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে কার্বনের তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে রোদের মানটা নর্মালিভাবে কমবে এবং
তাপমাত্রা যদি কমা হয় কার্বনের ক্ষেত্রে তাহলে রোদের মানটা হচ্ছে কি বাড়বে। তো এখানে এতটুকুই ব্যতিক্রম সম্পর্কে আলোচনা করছে, তো সুন্দরভাবে আমি পড়াই দিচ্ছি এবং দাঁড়াই দিচ্ছি, সমস্যা নেই। এখানে বলছে যে কি মানে তোমরা হিটারের কয়েলের দিকে লক্ষ্য করলে সেখানে দেখবে বিদ্যুৎ প্রবাহের সাথে সাথে তা গরম হয়ে লাল টকটকে হয়ে যায়। এর কারণ কি কখনো ভেবেছো? পরিবাহী রোধের কারণে এটি গরম হয়। তাপমাত্রা বৃদ্ধি পেলে সাধারণত পরিবাহী রোধ বৃদ্ধি পায় এবং তাপমাত্রা হ্রাস পেলে পরিবাহী রোধ হ্রাস পায়। তাহলে তোমাকে এখান থেকে এতটুকু তোমাকে দাগায় নিতে হবে যে তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহী রোধ কি বৃদ্ধি পায় এবং তাপমাত্রা হ্রাস পেলে পরিবাহী রোধ হ্রাস পাবে। তাহলে তাপমাত্রার সাথে রোদের সম্পর্ক কি? তাপমাত্রার সাথে রোদের সম্পর্ক হচ্ছে কি সমানুপাতিক। তাপমাত্রা বাড়লে রোদ বাড়বে, তাপমাত্রা কমলে রোদ কমবে। তারপর এখানে বলছে তবে কার্বনের ক্ষেত্রে ব্যতিক্রম। তো যেটাই ব্যতিক্রম সেটাই তোমার হচ্ছে কি এডমিশনের ক্ষেত্রে অনেক অনেক ইম্পর্টেন্ট এবং একাডেমিক লাইফের ক্ষেত্রে তোমার অনেক ইম্পর্টেন্ট। ব্যতিক্রমগুলো ম্যাক্সিমাম এক্সামে চলে আসে। তাহলে তাপমাত্রার সাথে রোদের মানে সম্পর্ক সমানুপাতিক, বাড়লে বাড়বে কমলে কমবে। কিন্তু কার্বনের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম। তাপমাত্রা বৃদ্ধি পেলে রোদের মান হ্রাস পাবে। আর তাপমাত্রা তবে মনে রাখতে হবে যে পরিবাহী রোধ তাপমাত্রার সমানুপাতিক, যেটা আমি বললাম যে তোমার হচ্ছে কি তাপমাত্রার সাথে রোদের সম্পর্ক সমানুপাতিক। অপরদিকে কার্বনের ক্ষেত্রে সেটা কি ব্যস্তানুপাতিক হবে। রোদের উষ্ণতা সহক তাপমাত্রার সাথে রোদের সম্পর্ক স্থাপন করে থাকে। তাহলে এখান থেকে তোমার এমসিকিউতে তোমার আসতে পারে যে রোদের উষ্ণতা সহক তাপমাত্রার সাথে রোদের সম্পর্ক স্থাপন করে কি করে না? অবশ্যই কি করে থাকে? করে থাকে। তো এটা সুন্দরভাবে কি করে নিবা? আন্ডারলাইন করে নিবা। তারপর আমরা কি নেক্সট আমরা কি পয়েন্টে চলে যাই, যে বলছে পরিবাহী রোধ নির্ভর করে তাপমাত্রার উপর। অবশ্যই পরিবাহী রোধ নির্ভর করে তাপমাত্রার উপর। তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে রোদের পরিবর্তন রোদের তাপমাত্রা গুণাঙ্ক বা উষ্ণতা গুণাঙ্ক দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি দ্বারা প্রকাশ করা হয়? তাপমাত্রা গুণাঙ্ক বা উষ্ণতা গুণাঙ্ক দ্বারা প্রকাশ করা হয়। তাপমাত্রার সাথে রোদের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক না সমানুপাতিক? অবশ্যই কি হবে? সমানুপাতিক হবে। তাপমাত্রা বাড়লে রোদ বাড়বে, তাপমাত্রা কমলে রোদ কমবে। অপরদিকে কার্বনের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম। কার্বনের তাপমাত্রা বাড়ানো হলে রোদ কমবে এবং তাপমাত্রা কার্বনের ক্ষেত্রে কমানো হলে রোদের মান বাড়বে। এতটুকুই বলছে যে একে রোদের তাপমাত্রা গুণাঙ্ক বা উষ্ণতা গুণাঙ্ক বলা হয়। তারপর এখানে কি বলছে চলো আমরা পড়ি। এখন আমরা দেখব এই তাপ উৎপন্নের কারণ কি। তড়িৎ প্রবাহের ফলে তড়িৎ বর্তনীতে যে তাপের উদ্ভূত হয় বা তৈরি হয় তার কারণে ইলেকট্রন মতবাদের সাহায্যে ব্যাখ্যা করা হলো। এখানে নিচে তোমার কি সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে দিয়েছে, তো সুন্দরভাবে পড়লে হয়ে যাবে। এখান থেকে আমরা এতটুকু সম্পর্কে আলোচনা করলাম যে রোদ কাকে বলে, ঠিক আছে? রোদের সংজ্ঞাটা মুখস্থ করবা এবং রোদের সাথে তাপমাত্রার সম্পর্ক সমানুপাতিক। রোদ বাড়লে তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়লে রোদ কমবে, মানে কমবে না বাড়বে। কিন্তু কার্বনের ক্ষেত্রে সেটা কি ব্যতিক্রম। নর্মালি ভাবে রোদের সাথে তাপমাত্রার সম্পর্ক কি সমানুপাতিক, কিন্তু ব্যতিক্রম ধর্মী হচ্ছে কার্বন। কার্বনের ক্ষেত্রে রোদের সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এখান থেকে এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। তারপর আমরা কি নেক্সট টপিকে চলে আসি, মানে কি বিদ্যুৎ প্রবাহের ফলে পরিবাহীর গরম হওয়ার কারণ, অর্থাৎ বিদ্যুৎ যে প্রবাহিত হচ্ছে সেখানে রোদ হইতেছে। তো রোদ হওয়াকে বলা হয় বিদ্যুৎ বাধা প্রক্রিয়া। সেই বাধা প্রক্রিয়ার কারণে তোমার পরিবাহী পদার্থ গরম হয়ে যায়। এখন কেমনে গরম হয়ে যায় এটা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। অর্থাৎ পরিবাহীকে বহু সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকে। পরিবাহীতে দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি হলে মুক্ত ইলেকট্রনগুলো আন্তঃআণবিক স্থানের মধ্যে দিয়ে চলার সময় অণু পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ফলে পরমাণুতে রোদের সৃষ্টি হয়। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলে অতিরিক্ত শক্তি অর্জন করায় পরিবাহকের অণু পরমাণুতে স্পন্দন বেড়ে যায়। ফলে মুক্ত ইলেকট্রনগুলোর সাথে এদের সংঘর্ষ বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে? তাহলে কি বৃদ্ধি পেতে পারে? সংঘর্ষ বৃদ্ধি পেতে পারে। সাথে সাথে রোদে বাড়তেও থাকে। ফলে পরিবাহী গরম হয়। পরিবাহী রোধ উহা তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে এখান থেকে তোমার কোশ্চেন আসতে পারে যে পরিবাহী রোধ কিসের উপর নির্ভর করে থাকে? পরিবাহী রোধ উহা তাপমাত্রার উপর নির্ভর করে থাকে। পরিবাহী রোধ তাপমাত্রার সাথে রোদের সম্পর্ক হচ্ছে কি সমানুপাতিক। কার্বনের ক্ষেত্রে সেটা কি ব্যতিক্রমধর্মী, অর্থাৎ ব্যস্তানুপাতিক হবে। সাধারণত পরিবাহী তাপমাত্রা বৃদ্ধি পেলে রোদ বৃদ্ধি পায়। অর্থাৎ যদি তাপমাত্রা বৃদ্ধি করাও তাহলে রোদ কি হবে? বৃদ্ধি পাবে। তাপমাত্রা কমালে রোদ কমে যাবে। আমরা কি যেটা আগের পার্টে আমরা কি পড়ে আসলাম। তারপর এখানে বলছে মনে করি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পরিবাহী রোধ R0 এবং 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই রোদের মান হবে কি RT হলে সম্পর্ক হবে এটা, অর্থাৎ RT ইকুয়াল R0 ইন্টু 1 প্লাস আলফা টি হবে। তো এটাই সূত্রটা তোমরা কি মুখস্থ করতে হবে। এটা কি যখন আমরা ম্যাথ করব তখন এটা সূত্রটা কি তোমাদের লাগবে, সুন্দরভাবে এটা কি মুখস্থ করে নিবা। আর এই পার্টটা মুখস্থ করতে হবে, অর্থাৎ আলফা ইকুয়াল আর টি মাইনাস R0 বাই R0 টি, এটা মুখস্থ করতে হবে।
যখন ভাইয়া সুন্দরভাবে ম্যাথ ক্যালকুলেশন করে দেবে তখন সুন্দরভাবে কি এই সূত্রটা কোন জায়গা থেকে আসলো প্রতিবেদনটা সুন্দরভাবে কি দেখাই দিবে। তো অত চাপ নেওয়ার দরকার নেই। আমি সুন্দরভাবে কি আবার গাণিতিকগুলো কি সুন্দরভাবে ধরায় ধরায় তোমাদের টাইপওয়ার্স আমি কি শিখাই দেবো এবং কোনো সমস্যা থাকবে না। আমরা এখন শুধুমাত্র এমসিকিউর জন্য পড়তেছি বইটা এবং দেখাই নিচ্ছি। তারপর আমরা সংজ্ঞায় চলে আসি, যে বলছে 0°C তাপমাত্রায় একক রোধের কোনো পরিবাহী তাপমাত্রা প্রতি একক বৃদ্ধিতে তার রোধের যে বৃদ্ধি ঘটে তাকে ওই পরিবাহী উপাদানের রোধের উষ্ণতা সহগ বা তাপমাত্রা গুণাঙ্ক বলা হয়। তাহলে এইটা তোমার সিকিউতে শর্ট কোশ্চেন আসতে পারে যে উষ্ণতা সহগ বা তাপমাত্রা গুণাঙ্ক কাকে বলে। তাহলে মুখস্থ করে নিবা যে 0°C তাপমাত্রায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0°C তাপমাত্রায় কত কেলভিন, অর্থাৎ 0°C যদি আমি কেলভিন স্কেলে রূপান্তর করি তাহলে 273.16 কেলভিন আসে। তো এটা মুখস্থ করতে হবে যে 0°C তাপমাত্রায় একক রোধের কোনো পরিবাহী তাপমাত্রা প্রতি একক বৃদ্ধিতে তার রোধের যে বৃদ্ধি ঘটে তাকে ওই পরিবাহী উপাদানের রোধের উষ্ণতা সহগ বা তাপমাত্রা গুণাঙ্ক বলা হয়। তো এটা সুন্দরভাবে কি করবা, এটা সুন্দরভাবে তোমার কি মুখস্থ করতে হবে। সিকিউর জন্য ক কোশ্চেনের জন্য তোমার কি আসতে পারে। তারপর এখানে বলছে তাপমাত্রা গুণাঙ্ক হচ্ছে কি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স অথবা কেলভিন ইনভার্স হতে পারে। তো এটা তোমার কি সুন্দরভাবে মুখস্থ করবা। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার এমসিকিউতে চলে আসবে যে তাপমাত্রা গুণাঙ্কের একক নিচের কোনটি, অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হতে পারে অথবা কেলভিন ইনভার্স হতে পারে। তারপর এখানে নিচে আর একটা পয়েন্ট দিছে যেটা সিকিউতে ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট। মেনলি তোমার সিকিউতে ক্ষয়ের জন্য তোমার কি ইম্পর্টেন্ট চলে আসে, যে বলবে যে অ্যালুমিনিয়ামের রোধের তাপমাত্রা গুণাঙ্ক 3 × 9 অর্থাৎ 3.9 × 10 ইনভার্স 3 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বলতে কি বোঝো। এভাবে তোমার নর্মালভাবে অনেক অনেক কোশ্চেন তোমাদের চলে আসে যে অ্যালুমিনিয়ামের রোধের তাপমাত্রা গুণাঙ্ক 3.9 × 10 ইনভার্স 3 ডিগ্রি কুলম্ব ইনভার্স বলতে কি বোঝায়। তাহলে এভাবে অ্যান্সার দিতে হবে যে 0°C তাপমাত্রায় 1 ওহম রোধ বিশিষ্ট কোনো অ্যালুমিনিয়াম পরিবাহীর রোধ 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে এর রোধের মান 3 ইন্টু অর্থাৎ 3.9 × 10 ইনভার্স 3 ওহম বৃদ্ধি পাবে। তাহলে এখানে কি বললো আবার পরে নেই যে তোমার অ্যালুমিনিয়ামের রোধের তাপমাত্রা গুণাঙ্ক 3.9 × 10 ইনভার্স 3 ডিগ্রি কুলম্ব মানে সেলসিয়াস ইনভার্স বলতে কি বোঝো। অর্থাৎ 0°C তাপমাত্রায় 1 ওহম রোধ বিশিষ্ট কোনো অ্যালুমিনিয়ামের পরিবাহী তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে এর রোধ 3.9 × 10 ইনভার্স 3 ওহম বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে এতটুকু সাজায় গোছায় তুমি সুন্দরভাবে প্রশ্নের অ্যান্সার লিখলেই তোমার কি ফুল মার্ক তুমি পেয়ে যাবা, সমস্যা নাই। কিন্তু অল্প একটু কি সাজায় গোছায় লিখতে হবে। তারপর নিচে আমরা চলে আসি যে বলছে এখানে ম্যাঙ্গানিজ নামক সংকর ধাতু অর্থাৎ ম্যাঙ্গানিজ নামক সংকর ধাতু রোধের উষ্ণতা পরিবর্তনে খুব সামান্য পরিবর্তিত হয়। যেসব পদার্থের রোধের উষ্ণতা সহগ আলফা ঋণাত্মক উষ্ণতা বৃদ্ধিতে যেসব পদার্থ রোধ হ্রাস পায় যেমন কার্বন এবং থার্মিস্টন। তাহলে আমরা ওইখানে পড়লাম না যে রোধের সাথে তাপমাত্রার সম্পর্ক কি সমানুপাতিক, কিন্তু কার্বনের ক্ষেত্রে সেটা ব্যস্তানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা বাড়লে রোধ কমবে, তাপমাত্রা কমালে রোধ বাড়বে। সেটা আবার থার্মিস্টনের ক্ষেত্রেও ওই একই কাহিনী যে তাপমাত্রা রোধের সাথে বিশেষ করে কার্বন এবং থার্মিস্টনের ক্ষেত্রে তাপমাত্রা এবং রোধের সাথে সম্পর্ক হচ্ছে কি পরস্পর ব্যস্তানুপাতিক। তারপর এখানে কি বলছে নিচে কি বলছে আমরা পড়ে নিই যে সম্প্রতি অর্ধপরিবাহী রোধ পরিবর্তনের দ্বারা প্রবাহমাত্রা তাপমাত্রা পরিবর্তন পরিমাপের ওপর উদ্ভাবিত হয়েছে, একে বলে কি থার্মিস্টন বলা হয়। তো সুন্দরভাবে রিডিং দিলে হয়ে যাবে। এর সাহায্যে খুব অল্প তাপমাত্রা পরিবর্তন মাপা যায়। তাহলে এখানে কোশ্চেন আসতে পারে যে থার্মিস্টনের সাহায্যে কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাপা যায়। যে বলবে এখানে থার্মিস্টনের সাহায্যে দেখো যে তোমাদের এখানে বলে দেবে কোশ্চেন যে থার্মিস্টনের সাহায্যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত পরিমাপ করা যায়। থার্মিস্টনের সাহায্যে 0.00 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা যায়। তাহলে 0.205 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা যায়। তাহলে যদি কোশ্চেন আসতে যে থার্মিস্টনের সাহায্যে কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিমাপ করা যায়, 0.005 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত কি পরিমাপ করা যায়। তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহী রোধ বৃদ্ধি পায়, কিন্তু অপরিবাহী রোধ কি হ্রাস পায়। অর্ধপরিবাহী বেলায় আবার এটি নিম্ন তাপমাত্রায় কিছু পদার্থ রোধ শূন্য নেমে আসে, এই সকল পদার্থ অতি পরিবাহী ধর্ম প্রদর্শন করে। তাহলে এই পার্টটা থেকে জাস্ট খালি এতটুকু মুখস্থ করবা যে তাপমাত্রার সাথে রোধের সম্পর্ক নর্মালি ভাবে সমানুপাতিক, কিন্তু কার্বন এবং থার্মিস্টনের ক্ষেত্রে সেটা কি ব্যস্তানুপাতিক। সেটা
আর টি ইকুয়াল আর নট ইন্টু 1 প্লাস আলফা টি, এই সূত্রটা মুখস্থ করবা আর এককটা মুখস্থ করবা। এককটা মুখস্থ করলে তোমার হচ্ছে কি হয়ে যাবে। আমরা এতটুকু সম্পর্কে আমরা কি আলোচনা করলাম, তো সুন্দরভাবে কি এতটুকু তোমরা সুন্দরভাবে কি আন্ডারলাইন করে নিবা। হ্যাঁ, আর ওয়েবসাইটে সুন্দরভাবে আমি প্রশ্ন সাজাই দেব, সুন্দরভাবে কি এতটুকুর মধ্যে পরীক্ষা দিলে তোমার কি হয়ে যাবে। তো আজকে এতটুকুই, তোমাদের অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তো আজকে আমরা সুন্দরভাবে কি এতটুকু আমরা রেখে দেবো, সুন্দরভাবে তোমরা কি ওয়েবসাইটে গিয়ে সুন্দরভাবে লগ ইন করে পরীক্ষা দিবা। তো সবাই ভালো থাকো, টাটা, আল্লাহ হাফেজ।